ফ্ল্যাট বাসায় থাকে, ওইখানে মানে খারাপ কাজ করে মেয়েদের নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। গল্পটি আর যে কিবরিয়া ভাইয়ের সম্পর্কিত একটি অনুষ্ঠান থেকে নেওয়া হয়েছে। আশা করি গল্পটি মনোযোগ সহকারে শুনবেন। ধন্যবাদ। ওকে, ওর বাসায় নিয়ে গেছে। যে শুরু করুন আপনি রোজি, আপনি একবার ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে। আমার যখন 4 বছর বয়স, তখন আমি একটু বুঝতে পারি, তখন দেখি যে আমার মানে আমি আমার দাদা দাদির কাছে, আমার ছোট একটা ভাই আছে, সেও তাদের কাছে। আচ্ছা, ওই সময় একবারে শিশুবেলা আমার মায়ের কথা মনে নাই, তো আমার দাদা দাদির সবাই জিজ্ঞেস করতাম যে সবারই তো মা আছে, তো আমার মা কই, তো ওরা কেউ কিছু বলে নাই। তো না বলাতে কেউ বলতো যে তোর মা মারা গেছে, কেউ বলতো তোমার মা চলে গেছে, কেউ বলতো তোমার মা বেড়াইতে গেছে, আসতেছে, এক একজন এক এক কথা বলতো। তো সবাই আমাকে আদর করতো অনেক, মার কষ্টটা বুঝতে দিত না। তো দেখতাম যে আমার ভাইয়াটাও ছোট, আমি বড়, আমার ভাই ছোট। আচ্ছা, তো হঠাৎ এরকম করতে করতে একদিন আমার কাকি বলতেছে যে যখন আমি একটু বুঝি যে আমার মা নাকি পাগল পাগল হয়ে গেছে, পাবনা পাগলা গারদে আছে। আপনার কাকি আপনাকে এটা বলছে? হ্যাঁ, আমার সেই সময়টা থেকে আপনি স্কুলে পড়েন? ওই সময়টাতে স্কুলে পড়েন? কোন ক্লাসে পড়েন? ওই সময় আমি ক্লাস 1-এ। ক্লাস 1-এ পড়েন। আমি এই প্রশ্নটা এই জন্যই জিজ্ঞেস করেছি যে ওনার বয়সটা বোঝার জন্য। যাই হোক, বলুন তারপর। তারপর আমার কাকি বলতো যে তোমার মা তো পাগল, এখন তো তুমি একটু একটু বুঝো, তো মানুষের আপনি কি সাথে-" বড় ছিলেন? হ্যাঁ, আমি বড়। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই বোন। আপনি হচ্ছেন বড় আর আপনার ভাইটা ছোট। হ্যাঁ। ওকে। তো বলতো যে দেখ, বাবাও কি ছিল না? হ্যাঁ আমার বাবা ছিল। বাবা কি পরিবারের মধ্যে ছিল? হ্যাঁ, বাবা পরিবারের মধ্যেই ছিল, কাজ করতো। কিসের কাজ করতো? আমার বাবা এই যে নরসিংদী গোড়াশাল জুট মিল বলে। জুট মিলে কাজ করতো। ওই ছোটবেলা সেটাতে দেখেছেন সে জুট মিলে কাজ করছে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, বলেন তো কাকি বললো তারপর। তারপর কাকি বলার পরে তো আর কি করার, বলছে যে তুমি তো এখন বুঝো, বুঝতে পারো, তো যাই হোক মানুষের সাথে দুষ্টামি করো না, কারণ এক একজন এক এক কথা বলে, এগুলো মানে খারাপ লাগে, মা না থাকলে যা হয় আর কি। আচ্ছা তো তারপর হঠাৎ এরকম করতে করতে আমার বাবা বিয়ে করলো। আচ্ছা আচ্ছা। তো আমার বাবা বিয়ে করার পরে যখন আমরা 2টা ভাই বোন আছি, তখন আমার বাবা যে মহিলাটারে বিয়ে করছে, ওনার নিয়ে অ্যাবর্শন করাইছে, যে ওনার আর ছেলে মেয়ে দরকার নাই। মানে ওনার যাতে ছেলে মেয়ে না হয় সেজন্য ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটা আপনি বুঝলেন কিভাবে? ছোটবেলাতেই বুঝেছেন? না, এটা মানে পরে আমি আস্তে আস্তে বড় পরে হয়ে বুঝতে পেরেছেন। আচ্ছা, ঠিক আছে। শুনছি, হ্যাঁ। পরে অ্যাবর্শন করাইছে শুনছি, আমার আব্বা নাকি বলছে যে আমার ছেলে মেয়ে আছে, এখন হয়তো আমি বিয়ে করছি আমার ছেলে মেয়ে 2টা দেখার জন্য, কিন্তু দেখা গেছে যদি তার সন্তান হয়, সে আমার ছেলে মেয়েদের নাও দেখতে পারে, এই কারণে। তো আস্তে আস্তে বুঝি আমার মা আর আসে না। যখন আমি ক্লাস 3-তে উঠি, আমার ভাই হাঁটতে পারে, তখন আমার মা সুস্থ হইয়া বাড়িতে আসছে। তো আমার মারে আমি চিনতে পারি নাই, আমার মারে আমি চিনতে পারি নাই। তারপর সবাই বলতেছে যে পাগল আসছে, পাগল আসছে, আমিও সবার সাথে বলতেছি যে পাগল আসছে। ও ও, যখন হাসপাতাল থেকে সুস্থ হইয়া বাসায় আসছে, আচ্ছা আচ্ছা, তো তারপর? সবার সাথে মানে আমিও মজা করতেছি যে পাগল আসছে। মানে আপনি তো মাকে, মার কোনো মেমোরি নাই আপনার ছোটবেলা? না, না। চিনতে পারেনি? হ্যাঁ। একটানা 5 বছর ছিল, 5 বছরের ভিতরে আমাকে কেউ নিয়েও যায় না। নিয়েও যায়নি আপনাকে ওখানে? আচ্ছা, তো তারপর? সবার সাথে আমিও মজা করতেছি, সবাই ডাকতেছি যে দেখে যাও আমাদের বাড়িতে পাগল আসছে। তারপর আমার প্রতিবেশী একটা দাদি, ও বলতো যে রোকসানা, এটা তোমার মা, তুমি তো বুঝো, সবই বুঝো, সবাই পাগল বলে, তাই তোমার পাগল বলতেই পারে, তোমার মা। তো আমার মাও আমাকে চিনতে পারে নাই। তারপর যখন বলছে যে এটাই তোমার রোকসানা, তো আমার মা আমার কোলে নিয়ে অনেক কান্নাকাটি করছে। ওই সময়টাতে? হ্যাঁ, আমার নিয়ে, আমার ভাইয়ের নিয়ে অনেক কান্নাকাটি করছে। তারপর যখন দেখছে আমার বাবা বিয়ে করছে, তখন মাকে বলতে পারে নাই, কারণ সবাই করাইছে বিয়া, আমার দাদা দাদিরা বিয়ে করাইছে, গার্জিয়ানে করাইছে, সবাই বুঝাইছে যে তোমার ছেলে মেয়ে পালন করার জন্য একটু করাইছি। সবাই এরকম ভালোভাবে বুঝাইছে ওনাকে? হ্যাঁ। তারপর আমার মা মাইনা নিছে, মাইনা নেওয়ার পরে আস্তে আস্তে আমার স্বপ্ন আমার বাপের সাথে অনেক কিছু বলে টুলে আমার মায়ের অশান্তি শুরু করার পরে। আপনি ওই সময়টাতে কি জানতে পেরেছিলেন যে কেন আপনার মা পাগল হয়ে গেছে, বা কি কোনো সমস্যা ছিল কিনা? না ভাই, আমি আজও পর্যন্ত আপনি জানতে পারেননি? কি কারণ ছিল তার পিছনে। তারপরে আমার মা, আমার স্বপ্ন আমার বাপের অনেক কিছু বলে। আমার বাবা দেখতাম ছোটবেলা আমার মারে অনেক মারতো, আমার মারে এমন মার দিত কেউ ফিরিয়ে রাখতে পারতো না। তারপর একটা সময় আমার মা চলে যায় আমার নানির বাড়িতে। আমার নানির বাড়িতে চলে যায়, আমার নানা নাই, তখন নাকি আমার বয়স 21 দিন, তখন নাকি আমার নানা মারা গেছে। তো আমার কোনো মামা নাই, অনেক বড়, আমার একটা মামা সবার ছোট, আর আমার মা খালা সবাই মিলে 3টা বোন। তো তাদের সমস্যা, তো ওইখানে কি করে না, আবার কিছুদিন থেকে আবার আমাদের বাড়িতে আসে। এবার হয়তো 1 সপ্তাহ ভালো থাকলে 1 সপ্তাহ পর থেকে আবার শুরু অশান্তি, এরকম করতে করতে বিরক্তর পর আমার মা বলছে যে চলে যাবো, আমাকে ভাই বোনকে নিয়ে যাবো, নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, অনেক কি করছে, যে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো, মানুষের দাঁড়ে দাঁড়াই করবো, আমার সন্তান আমি দেবো না। আপনাদেরকে নিয়ে চলে গিয়েছিল? না, আমাদের দেয় নাই। আমাদের নেওয়ার জন্য আমার মা অনেক মানুষের হাতে পায়ে ধরছে, অনেকের কাছে গেছে, কিন্তু আমার দাদা দাদি, আমার আব্বা দেয় নাই, আমাদের বলছে যে এরা দিব না, এ নিয়ে অনেক কিছু করছে। তারপর যতবার আমার মা আসছে আমাদের নেওয়ার জন্য, ততবারই আমার মায়ের মাইরা দিচ্ছে। আপনার বাবা মারতো? হ্যাঁ, মায়েরা দিত। দেখা গেছে যাইতাম,
ছাগল চড়াইতে যেতাম, ছাগলের ঘাস কাটতে যেতাম, চকের মধ্যে হঠাৎ আমার মা আসতো, তো ওইখান থেকে আমাদের নিয়ে চলে যেত, আচ্ছা আচ্ছা। মানে বাড়িতে না বললা চুরি করে। তো যাদের সাথে যাইতাম শুধু তাদের বলতাম যে কইছে আমরা মার সাথে চলে গেছি। সৎ মা অত্যাচার করতো? সৎ মা কি খাবার দাবার ঠিক মতো দিত? না, আমরা সৎমার কাছে সাথে খাই নাই। আমার দাদা দাদি আছে, চাচা আছে, তাদের সাথে খাইতাম। আমার আব্বু আমার সৎমা খাইতো। আলাদা আলাদা? হ্যাঁ, তো আমাদের ভাই বোনের খরচটা আমার বাবা দিত। আচ্ছা আচ্ছা। হঠাৎ আমার সৎমা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। তো একটা পর্যায়ে আমার অনেক মারছে আমার সৎমা। আমার আব্বা বাড়িতে নাই, আমি কারো কাছে বলি নাই মারছে। হুম, তো আমার প্রতিবেশী একটা কাকি আছে, ওই কাকিটা আমার ছোট কাকার কাছে বলছে আচ্ছা। যে আমি যে ভয়ে বাড়িতে যাই না, আমার ডাকতেছে। হুম, পরে তো আমি ভয়ে বাড়িতে যাই না, আমার ডাকতেছে কাকা, কাকা আমার আনতে যায়, আমি দৌড়াই। আচ্ছা। ভাবছি যে হয়তো যদি আবার কাকাও মারে। হুম, তারপর আমার প্রতিবেশী চাচি বলতেছে যে ওরে আজকা ওর মা অনেক মার দিছে। হুম। এই কথা শুনে আমার কাকা গিয়া কারো কাছে কোনো কিছু না জিজ্ঞেস করে আমার সৎমারি গিয়া মারছে। টাকা দিয়ে মানে তার তো ভাবি হয় এক অর্থে। হ্যাঁ হ্যাঁ তো ভাবি গায়ে হাত তুলেছে, তারপর? হ্যাঁ, মানে মারছে যে ও অপরাধ করছে, ভালো কথা আমাদের কাছে কইতো, আর এমন কি অপরাধ করছে যে এমনের মার দিছে। হুম। মানে অনেক আদর করতো, তো আমার মারছে কথাটা শুনে সহ্য করতে পারে নাই। আচ্ছা আচ্ছা। এখন ভাবির শরীরে হাত উঠাইছে, এখন আমার আব্বা আমার কাকার সাথে ঝগড়া করছে। এখানে আমার কোনো ই নাই। তো এক পর্যায়ে অনেক মারামারি করে আমার সৎ মারে আর আমার বাপের বাড়ি থেকে বের করে দেয়। সবাই মিলে? হ্যাঁ, বের করে দেয়, আমাদের সাথে দেয় না। তারপর? তারপর টঙ্গিতে এসে আমার আব্বা থাকে আমার সৎ মারে নিয়ে। হুম হুম হুম। তো থাকে সবাই, যাই হোক আমার বাপে বাড়ি ছাড়ছে, বিয়ে করছে, কিন্তু আমাদের ভাই বোনকে ছাড়ে নাই। আমাদের ভাই বোনদের প্রতি মাসে মাসে টাকা দিত, খাবার দিত, যখন যা লাগতো দিয়ে আসতো। আচ্ছা আচ্ছা। তখন আমি 3 বছর ব্রাক স্কুলে পড়ছি। হুম হুম হুম। তো যখন প্রাইমারি স্কুলে গিয়ে ভর্তি হয়েছি ক্লাস 4-এ, জি। তখন আমার আব্বা শুইনা আইসা আমাদের গ্রামের বাজারে দোকান বাকি করে দিত। যাতে আপনি ওখান থেকে নিয়ে খেতে পারেন। হ্যাঁ, যে ওরা ভাই বোন যা চায় দিয়ে। দেন, যে মাস শেষে আমি টাকা দিব। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া এমন করে আমার একটা ফুপুস আছে অনেক তো আপনি খারাপ। বাবার সঙ্গে থাকতে পারতেন তো, থাকেনি কেন? বাবাকে দিত না? না, আমার দাদা দাদি চাচারা দেয় নাই। তারপর আমার একটা ফুপু আছে, আমার ফুপুরটা অনেক খারাপ। আমার ফুপুরটা আমি বাড়ি থেকে ডিভোর্স করে চলে আসি, আমি যখন ক্লাস 4-এ উঠি হুম। তখন থেকে আমাদের বাড়িতে থাকে। আচ্ছা। তো আমি ক্লাস 4-এ ওঠার সময় প্রথমে তো আমার কাকারা সবাই অবিবাহিত ছিল। হুম। তো আমার 2টা কাকা বিয়ে করে। আচ্ছা। তো 2টা কাকা বিয়ে করে আমার 2টা কাকি আসে, সবাদের বলে যে আমাকে ভাই বোনের কথা, যে তাদের জন্য কোনো অযত্ন না হয়। তো যতদিন তাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে হয় নাই, ততদিন আমাদের অনেকই করছে। যখন তাদের সংসার হয়েছে তখন থেকে দূরত্বটা বাইরে গেছে। তো আমার ফুপুটা যখন বাড়িতে চলে আসছে, তখন আমার আবার প্রতি মাসে আমাদের চাউলের বস্তা পাঠাইতো, বাজারে টাকা দিত, করতো। তো দেখা গেছে কি চাউলের বস্তা আমার দাদি তো বুড়া মানুষ পাক করতে পারতো না, আমার ফুপু চলে আসতো, আমার ফুপু করে, তো আমার ফুপু চুরি করে করে মানুষের কাছে বিক্রি করে দিত, মানে ওর নিজেরই করতো, আয় করতো। তা আমরা বুঝতাম না। দেখা গেছে খাওয়ার সময় মানে আমাদের যে খাবার দিত পেট ভরতো না। তো একটা সময় আমরা ভাই বোন মানে ভাত পাইছি, তরকারি পাইছি, যাই পাইছি চুরি করে নিয়ে খাইছি। মানে নিজের দাদির বাড়িতে এই ফুপু আসার পরে ফুপু দিত, ফুপুর দায়িত্বে চলে গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এর আগে কে দিত? এর আগে আমার দাদি ছিল। আচ্ছা, তো ওই সময়টাতে খাবার দাবার শর্ট পড়তো? হ্যাঁ, চুরি করে খেতে হতো? আমার ফুপু আসার পর থেকে আমরা চুরি করে খাইতাম। আচ্ছা, কারণ মানে পেট ভরতো না? না, আচ্ছা। দেখা গেছে যেদিন আমার আব্বা বাড়িতে আসতো, আমার আব্বা বাড়িতে আসলে মানে সবার বাজার টাজার করলে, রান্না বান্না করলে সবাই একসাথে নিয়ে বসে খাইতো। হুম। তো যদি বলছে অনেক সময় মানে আব্বা গেলে গা ফুপু মারতো, ওই ভয়ে আব্বার কাছে বলি নাই আচ্ছা। যে থাক, কারণ জানি যে যদি সৎমার কাছে গেলে সৎমা মারে, থাক তার চেয়ে ভালো বাড়িতেই মেরে খাই, ওই ভয়ে বলি নাই। তো আমার আস্তে আস্তে প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ঢুকছি, ক্লাস 6-এ উঠলাম। আমার লেখাপড়া খরচ যা আছে সব আমার আব্বাই দেয়, আচ্ছা। আমার চাচারাও দেয়। আচ্ছা। আর আমার সবার ছোট কাকা যেটা, ওইটা তখনও বিয়ে করে নাই। ওকে। আমার স্কুলের বই খাতা, স্কুল ড্রেস মানে যাবতীয় লাগতো খরচ আমার কাকাটা কাজ করতো, কাজ করি না মানে আমার কাকার কাজের টাকাটা সম্পূর্ণ আমার পিছনে খরচ করতো। তো আমার আব্বার কাছে তেমন চাইতাম না। তো এরকম করতে করতে ভাইয়া দেখা গেছে যে আমার আব্বাও তো সব দিয়ে পারে না, কারণ আমাদের ভাই বোনের করতে গেলে আমার আব্বার আরো 4-5 জন মানুষের খাবার সহায় দিতে হয়। কেন? মানে আমাকে ভাই বোনদের পালে দেখে বললাম না যে আমার কাকারা বিয়ে করার পরে একটু দূরত্ব বেড়ে গেছে, বউ আসার পরে হুম। মানে আমার দাদা দাদির কেউ খাবার দিব না। মানে দিলে আপনাদেরকে খাওয়াবে, হ্যাঁ, এই কারণে। দিস ইজ ভেরি মাচ ট্রু। একটা গ্রামীণ যৌথ পরিবারে যেটা হয়, বিশেষ করে দাদি যিনি থাকেন, তার যদি 4টা-5টা ছেলে থাকে, সবার মধ্যে এক ধরনের অদৃশ্য কম্পিটিশন কাজ করে, ইন এ ব্যাড সেন্স, যে আজকে দুপুরের খাবারটা আমরা দিব না, অমুকে দিবে, অমুকে দিব না, তমুকে দেবে। আমি ঠিক জানি না একবার প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষ যারা আছে তারা এটা শুনছেন কিনা, শুনলে হয়তো আমার সাথে একমত পোষণ করবেন। একটা জিনিস চিন্তা করে দেখুন তো, যে মা কিংবা যে বাবা কষ্ট করে আপনাদেরকে বড় করলো, যারা 5 ভাই বোন বা 3-4 ভাই বোন আছেন, একটা মাত্র দুপুরের খাবার কিংবা সকালের খাবার কিংবা রাতের খাবার এই পরিবার দিবে না ওই পরিবার দিবে, ছোট ভাই দিবে না বড় ভাই দিবে, আবার দিলে সে নিজে খাবে না অন্য কাউকে খাওয়াবে,
কতটা নিচু মনের হলে, কতটা অমানুষ হলে একটা ছেলে বা একটা সন্তান বা একটা মেয়ের মধ্যে এই ধরনের চিন্তা আসতে পারে বাবা মাকে নিয়ে। আরে বাবা, আপনি সেবা করার সুযোগ পেয়েছেন, বাবা মা জীবিত আছে, আপনি তো সবার আগে গিয়ে বলবেন যে আজকে খাবার আমি দিব। খুবই লজ্জাজনক। আর সেখানে যদি নাতিপুতি থাকলে তো আরো সবার মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয় যে না, একটা ভালো খাবার দিব, এটা তো সে নিজে খাবে না, সেটা তো নাতিপুতিরে খাওয়াবে, সুতরাং দিয়ে কেউ দিব না। এগুলো কিন্তু আমি যেটা বলছি একেবারে রিয়েল কাহিনী। হ্যাঁ, ওকে, বলুন। তারপর এই জন্য 3-4 জনকে ম্যানেজ করে বেশি বেশি করে দিতে হতো। হ্যাঁ, এখন আমার দাদা দাদি, তারপর আমার ফুফু চলে আসছে বাড়িতে, ফুফুর খাবার আমাদের। তো আমার আব্বা টঙ্গিতে থাকতো, ওরা যা ইনকাম করতো এখানে বাসা ভাড়া দিত, আমাদের দিত। তো আমার আব্বাও একবারে হয়ে গেছে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে যখন কেউ খাবার দেয় না, যে খাবার দিলেই নাকি আমাদের বাড়ির খাওয়ালাম, আমাদের আদর করে, বিশেষ করে আমার বাচ্চাদের যখন বাচ্চা হয়েছে তখন থেকে হিংসাটা আরেকটু বাইরে গেছে, যে সব আমাদের পরে ওদের ছোট ছোট বাচ্চা কুলে নেয় নাই, করে না। এখনো নাকি হ্যাঁ, যে আমি বড় হয়ে গেছি, তারপরেও নাকি এখনো যদি পারে আমার কুলে নিয়ে হাঁটবো, এরকম ধরনের অনেক কিছু বলতো। তো আমার দাদি কথা বলতো না, কারণ কথা বললে ঝগড়া, কথা বলতো না। আমার মায়ের তো আর কোনো খবরই নাই। নানি বাড়িতে যে শেষ একবার মাই খাইছে, আমাদের ভাই বোনকে একবার চুরি, আমি পিছনে একটা কথা ফালাই আসছি, যে আমাদের ভাই বোনকে আমার মা একবার চুরি করে নিয়ে আসছে। তো আমার দাদি অনেক মানুষ টানুষ নিয়ে, আমাদের এলাকার মেম্বার টেম্বার নিয়ে পরে আমাদেরকে আনছে। তো এই যে সিচুয়েশন গুলো আপনি দেখবেন, মা একবার টানাহেসরা করছে, বাবা নিজের কাছে নেই, দাদির বাড়িতে মানুষজন ভালো চোখে দেখে আবার দেখে না, কেমন লাগতো ছোটবেলায়? এই প্রশ্নটা আমি একেবারে বেকুবের মতোই করলাম। একটা শিশুর মনে তখন কেমন লাগতে পারে, যারা এই ভুক্তভোগী হয়েছেন তারাই কেবল বুঝতে পারবেন। তারপর ওর মুখ থেকে আমরা একটু শুনতে চাই। ভাইয়া, যখন সবার কাছ থেকে এরকমই করতাম, তখন কারোর কাছে বলতেও পারতাম না, নিজে সহ্য করতে পারতাম না। তো দেখা গেছে অনেক দূরে যাওয়া বৈশা হয়তো কিছুক্ষণ কাঁদতাম, আর বলতাম যে আল্লাহ, আমাদের ভাগ্যে তুমি এই লেখছিলা যে আজকে আমার মা বাবা তাই কেউ নাই। এক্স্যাক্টলি, পাপনা থেকেও এতিম। তো অনেক দূরে থেকে বসে বসে কান্দা মনটা হালকা করে বাড়িতে আসতাম। ক্লাস 6 এর ঘটনা আপনি বলতেছিলেন, বলেন। ক্লাস 6 এর পর থেকে শুনি। তারপর ক্লাস 6 এ ওঠার পরে, যখন ক্লাস 6 এ ওঠার পরে, ওই সময় পুরো খরচই আমার কাকা দিছে, ছোটটা। জি। ছোট কাকা দেওয়ার পরে আমি যখন ক্লাস 7 এ উঠি, তখন আমার কাকা বিয়ে করছে। আচ্ছা। তো আমার কাকা বিয়ে করছে, বিয়ে করার পরেও যে দেখা গেছে যে আমার কাকি একটা জিনিস লাগবে, আমার কাকি বলছে, তো আমি যদি বলছি যে কাকা আমার এই জিনিসটা নাই, তো দেখা গেছে কাকার কাছে 10টা টাকাই আছে, কিন্তু কাকিরও দিতে হইব, জিনিসটা না দিলে না হইব। কিন্তু আমি যদি বলতাম, তো ওই জিনিসটা না দিয়া আমারে দিত। আচ্ছা আচ্ছা। তো এটা দেখা আমার কাকি অনেক আজে বাজে কথা বলতো। তো আজে বাজে কথা বললে আমার কাকি অনেক মারতো, আমার কাকা। প্রথম দিকে এটা? হ্যাঁ, আচ্ছা। মারতো। মারলে দেখা গেছে যে মারার পরে কিছুদিন কাকি আবার আমাদের সাথে ভালো করে, আচ্ছা। কিছু করে না। তো আবার রাত্রেবেলা যদি কাকা কিছু নিয়ে আসতো কাকির জন্য, তো যদি বলতো যে একটু খাও, একটু সকালে রোকসানাটা দিও, আচ্ছা। এই ঝগড়া করতো। আপনাদেরকে সহ্য করতে পারতো না আর কি? না। আচ্ছা, তখন কি কাকার বাচ্চা কাচ্চা কিছু হয়েছে? না, তখন বাচ্চা কাচ্চা ছিল না? বাচ্চা হয় নাই। আচ্ছা। তো এরকম করতো। তো কাকার কাছে আমি ভয় একবার যদি বলতাম, তো আবার বলতাম না, যে ও মারামারি করবে। হ্যাঁ, আমার আব্বার কাছে বললে আমার আব্বা বলতো যে আমি আর কি করবো, আমি তোমার খাওয়াই আমার করতাম, লেখাপড়া করার মতো খরচ দিতে পারতাম না। ঠিক আছে, তো দিত না। তো দেখা গেছে যদি আমার একটা খাতা শেষ হতো, তখন দেখছি যে আর পারতেছি না, তখন যে কাকারে বলতাম, কাকা আমার খাতা নেই। নয়তো যে স্কুলে যাওয়ার সময় যদি 2 টাকা 3 টাকা দিত কাকার কি দাদা, ওই টাকাটা আমি রাইখা দিতাম। রাইখা দিয়া একটা কলম শেষ হইতো, ওই সময় একটা কলম 3 টাকা ছিল, একটা কলম শেষ হইতো, আমি একটা কলম নিয়ে আসতাম, যে তাও কিনা খাতা বানাইতাম। সবাই এমনি খাতা কিনে আনতো, আমি দিস্তা তাও কিনা খাতা বানাইতাম। তো সবাই একটা স্কুল ড্রেস দেখতাম 6 মাস করতো, আর আমি একটা স্কুল ড্রেস 2 বছর করতাম। তো এরকম করতে করতে আমার ক্লাস 7টা শেষ হলো। যখন ক্লাস 8 এ উঠছি, তো ভালোই নিজের ইতে যতটুকু পারছি, আমি ফেল করি নাই কোনো ইতে। প্রাইভেট পড়া কি জিনিস তাই আমি জানি না, আমি বলতে পারবো না। তো যখন ক্লাস 8 এ উঠি, তখন আমার আব্বা সবাই বলে যে এখন তোমার মেয়ে বড় হয়েছে, আর গ্রামে বিশেষ করে যা হয় আর কি, যে এখন মেয়ে বড় হয়েছে, এখন মেয়ে এই বাড়িতে যায় ওই বাড়িতে যায়, সন্ধ্যার পরে ঘরে থাকে না, বাড়িতে এসে বড় এইসব কমপ্লেন দেওয়া শুরু করে। হ্যাঁ, গ্রাম এলাকা তো দেখা গেছে আমাদের এখানে টিভি নাই, টিভি দেখতাম। ওই সময় একটা অনুষ্ঠান হতো, ওই যে আলিফ লায়লা, তো অনুষ্ঠানটা দেখার জন্য দৌড়াইতাম। তারপর যে আমাদের গ্রামে সবার কাছ থেকে 10 টাকা 5 টাকা করে উঠায়া যে ভিডিও না দেখতো সবাই, হ্যাঁ, তো ওটির মধ্যে যাইতাম, দেখতাম। তো এটি নিয়ে সবাই বলতো আমার আব্বারে। তো আমার আব্বা বলছে যে ঠিকই তো, যে যাই হোক আমার সন্তান। তো আমার আব্বা বাড়িতে এসে গেছে।
আমার আব্বা বাড়িতে এসে বসে, বাড়িতে আসার পরে মানে আপনাদের জন্য বাড়িতে চলে এসেছে? হ্যাঁ, তো দেখা গেছে যে আমার আব্বা বাড়িতে আইসা তো আমাদের গটর তো আগে সব ব্রাঙ্গা টেঙ্গেলা ছিল, আবার গটর উঠাইছে ই করছে, তো আমি কখনো ই করতাম না। তো আমার আব্বা বাড়িতে আসার পর আমি শুধু আমার আব্বার কাছে শুইতে চাইতাম। আচ্ছা, মানে সবাই আমার অনেক বকতো, অনেক বকাঝকা করতো, এমনকি আমার অনেক মা আসতো ওইটা নিয়ে, যে বাবার কাছে কেন যাস? যে আমি বড় হয়েছি, আমার লজ্জা নাই, এই নাই সেই নাই। ভেরি ইম্পর্টেন্ট থিং। বাবার হাতে তো কখনো পানিনি। এবং যখন আপনি ক্লাস 7-এ পড়েন তখনকার ঘটনা এটা না? ক্লাস 7 ক্লাস 8-এ ক্লাস 8-এর ঘটনা। এই সময় যখন বাবার কাছে গেল পিতৃস্নেহ পাওয়ার জন্য, তখন আবার সামাজিক ভাবে তার দিকে হয়তো সেটা সমাজের দিক থেকে ঠিকই আছে, অন্যরকম একটা সেন্স তার উপর চড়াও হচ্ছে। বুঝুন, একটা মানুষের বেড়ে ওঠার জায়গাটা থেকে, একটা নারীর বেড়ে ওঠার জায়গাটা থেকে কতটা কঠিন হতে পারে যেটা ছিল রোজির শৈশব। প্রিয় শ্রোতা, আমরা সবসময় একটা কথা বলি, যে সিচুয়েশনে, যে পরিবেশে শিশুকে আমরা বড় করছি, সামহাও তার ক্যারেক্টারের মধ্যে, তার চরিত্রের মধ্যে এবং তার চিন্তা ভাবনার মধ্যে সেই পরিবেশটাকে সে অ্যাডাপ্ট করে, এবং এটার রেজাল্ট তার জীবনে পড়ে। শুধুমাত্র তার জীবনে পড়ে না, তার চারপাশে যে পরিবেশ আছে সেই পরিবেশের উপরে পড়ে, কারণ সে সেভাবেই অ্যাক্ট করতে থাকে। তারপর হ্যাঁ, তখন আমার আব্বা বাড়িতে আসার পর মানে আমি আমার দাদিকে ছাড়া আমার ঘুম আসতো না। আমার দাদিকে ছাড়া আমি কারো কাছে শুইতাম না। যতক্ষণ আমার দাদি আমার পাশে না শুইতো ততক্ষণ আমি শুইতাম না, আমার দাদির সাথে সাথে হাঁটতাম। তো আমার আব্বা আসার পরে আমি আর কারো কাছে যাই না। আচ্ছা, তো আমি জানি যে আমার জায়গা দিব না, তো কি করতাম, আব্বার সাথে ঘুমানোর জন্য মানে সন্ধ্যাবেলায় যে শুয়া ঘুমের ভান করে থাকতাম, আচ্ছা, যে হয়তো যদি ঘুমাই থাকি বলবো যে থাক ঘুমাই গেছে, ডাকাডাকি করলো মানে আমি উঠতাম না, আচ্ছা, আচ্ছা। যে বুঝাইতাম যে আমি ঘুমাই গেছি। মানে বাবা ডাকলেও আপনি যেতেন না? না, আমার আব্বা বলতো যে আচ্ছা থাক, শুয়ে থাক। আচ্ছা, আচ্ছা। তো আমার সৎ মা মানে বাবার কাছে গিয়ে আপনি থাকতেন, কিন্তু কেউ ডাকলেও আপনি বাবার কাছ থেকে উঠতেন না? না। আচ্ছা। তো ট্রেনে উঠছি, এসএসসি পরীক্ষা দিছি। হুম, হুম। ওই সময় ভাইয়া মাঝখানে একটা কথা বলি, যে আমার প্রতিবেশী একটা কাকা ডাকতাম, ওনার একটা শালা আসতো, আমরা মামা ডাকতাম, দুষ্টামি করতাম। তো উনি ডেলি প্রতিদিন আসতো, বিকাল দিকে আসতো। তো আসলে মানে ওই সময় কি প্রেম ভালোবাসায় বুঝতাম না, কে আসতো যেন? মানে আমার কাকার শালা, কাকার শালা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, প্রতিবেশী কাকার শালা। হুম। তো আসতো, তো প্রতিদিন বিকালে আসতো, আমরা দুষ্টামি করতাম, মামা ডাকতাম। তো কাকার শালা তো মামা, যে আমার চাচাতো বোন আছে, ওর মামা ডাকে, তো আমার বোন মামা ডাকলাম, মামা না মামা ডাকতাম। তো এরকম করার পরে ভাইয়া ঘটনা হয়েছে, আমাদের প্রতিবেশী একটা চাচাতো ভাই আছে, সে আগে বিয়ে করছে। আচ্ছা, ঠিক আছে, সে একটা বিয়ে করছে, তার একটা বাচ্চাও আছে, তারপর বউটা সে ছেড়ে দিছে। তো বউটা ছেড়ে দেওয়ার পরে দেখতাম আমার দাদার সাথে আসতো আমাদের বাড়িতে, তো হুম। আমরা দুষ্টামি করতাম। তো হঠাৎ আমার বিয়ের প্রস্তাব দেয়। তো ছেলে প্রস্তাব দেয় হ্যাঁ, দাদার কাছে? না, আমার দাদার কাছে সরাসরি দেয় না, অন্য একজন দিয়ে আমার দাদার কাছে। ওনার কি ছেলে মেয়ে ছিল? হ্যাঁ, ছেলে মেয়ে থাকা অবস্থায় ছেড়ে দিয়েছে, ওই অবস্থায় আপনাকে বিয়ের প্রস্তাব দেয়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো বিয়ের প্রস্তাব দেওয়ার পরে মানে জানে যে মানে ওটা সেও মানে এই বিয়েটা নিজের ইচ্ছাতে করে নাই, পরে নিয়ে আটকায় বিয়েটা করানো হয়েছে, আচ্ছা, সে কারণে মানে সে ই করতে পারে নাই। ওকে। তারপরে আমার দাদা একদিন দুদিন 3 দিন ই করতে করতে, তো সে প্রতিদিন কথাটা যখন অন্য করে দিয়ে বলাইছে, বলানোর পরে সে প্রতিদিন আমার দাদার কাছে এসে বসে থাকতো। আমি যখন এই কথাটা শুনছি, শোনার পর থেকে যদি দেখতাম ওরে, যতক্ষণ দেখতাম যে হ্যাঁ আমাদের বাড়িতে আছে, ততক্ষণ আমি বাড়িতে আসতাম না। মানে পছন্দ করতেন না? না, ওই সময়টাতে কাউকে কি নিজের মন থেকে ভালো লাগতো? না, না। ভালো লাগতো না। আচ্ছা, ক্লাস, আপনি এসএসসি পরীক্ষার পরে কথা বলছেন এটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে। তো সারাক্ষণ স্কুল নাই কিছু নাই, সারাক্ষণ ঘুরতাম, খেলতাম, খাইতাম। তো যতক্ষণ দেখতাম হ্যাঁ আসতো, ততক্ষণ আমি বাড়িতে আসতাম না। সেই আমাদের বাড়ির পিছনে একটা অনেক বড় একটা বন আছে, ওই বনের মধ্যে যাই সবাই মিলা এই যে দাঁড়িয়ে খেলতাম। সন্ধ্যার পরে বাড়িতে আসতাম। তারপর আমার দাদা আমার কয় যে হ্যাঁ, পড়াতে পড়াতে আমার দাদারে ফালাই দেয়, আমার দাদারও দাদিরও। তো হ্যাঁ রাজি হয়ে যায়, রাজি হইয়া আমার কয়, তা আমি তো এর মধ্যে কোনো সময় রাজি না। তো এর মাঝখান দিয়ে আমার সৎ মা ওটাই কি যে আমি এর সাথে প্রেম করছি, আমি এর সাথে প্রেম করছি, কারণ হ্যাঁ আমার বিয়ে করতে না পারলে ফাঁসি দিয়ে মরে যাবো, বিষ খাইবো, কারণ আমি বিয়ে করবো নাকে, রাজি নাকে। মানে যে ছেলেটা এসে এরকম করছে, আপনাদের বাড়িতে কাজ করে দিচ্ছে, সেই ছেলের সঙ্গে তখন কথা তোলে হ্যাঁ, আপনার আমার সৎ সৎ মা, আচ্ছা, যে না তো প্রতিদিন হ্যাঁ বইতে, অথচ আমি মনে হয় তার সাথে ভালো করে কোনোদিন কথা বলেননি? কথা বলেননি, আচ্ছা। তো এরকম করার পরে তো আমার দাদা দাদি বলতো যে আমার নাতিরা ছোট থেকে পালছি, তো এদের আবার অনেক জায়গা জমিন ছিল, ঠিক আছে, আমাদের তুলনায় অনেক ছিল। আচ্ছা, তো গ্রামের মানুষ যা বুঝে আর কি, যে ঘরে ভাত খায় আর কিছু না হোক অন্তত 3 বেলা আমার নাতি পেট ভরে এখন ভাত খাইতে পারবো, আচ্ছা, আমার দাদা দাদি ওটা বলতো। আচ্ছা। তো বলার পরে যাই হোক একটা পর্যায়ে মানে হ্যাঁ সবার ইয়েতে গ্রামের পর্যন্ত পরে একটা পর্যায়ে রাজি হইলাম। আপনি রাজি হয়ে যান ওই লোকটাকে বিয়ে করার? হ্যাঁ, একটা পর্যায়ে রাজি হইলাম। ওই লোকটার নাম কি ছিল? আমার নাম মন্না। মুন্না ছিল। আপনার চেয়ে বয়সে কত বড় ছিল? আমার সে বয়স মনে হয় 8-10 বছর হবে। 8-10 বছরের বড় হবে। আগে একটা বিয়ে করা ছিল এবং ওই সংসারে বাচ্চাও ছিল। কয়টা বাচ্চা ছিল? একটা একটি বাচ্চা ছিল। ছেলে না মেয়ে? মেয়ে, মেয়ে ছিল। কত বছর বয়স?
ওই মেয়েটা হওয়ার 1 মাস না 2 মাস পরে গোটা ছেড়ে দিচ্ছে। মেয়েটাকে আপনার এই ভদ্রলোকের সঙ্গে ছিল নাকি নিয়ে গিয়েছিল? নিয়ে গেছিল। তো সবাই মোটামুটি জোরাজুরি করাতে আপনি রাজি হয়ে গেলেন? হ্যাঁ, একটা পর্যায়ে মানে আমার দাদা অনেক কান্নাকাটি করে যে তোর সারা জীবন অনেক কষ্ট করছস, অনেক কি করছস, মানে এই ছেলের কাছে গেলাম তো 3 বেলা খেতে পারবি। হ্যাঁ, যার কিছু না পারছ 3 বেলা ভাত খেতে দিই পেট ভরা। আচ্ছা। ঠিক আছে, তো এটি করে আমার আব্বা কিন্তু রাজি না। আচ্ছা। তা আমার আব্বারে আমার সৎমা যখন ভুল বুঝাইছে যে আমি প্রেম করছি আর বিয়ে দিত নাকে, তখন থেকে আমার আব্বু আমার আর দেখতে পারে না। আচ্ছা। ঠিক আছে, তো কি করবো, রাজি হয়েছি, বিয়ে দিল। তো ভাইয়া 5-6 মাস ভালো সংসার করছি। হুম। এখন সবাইতে মাইনা নিচ্ছি, কি করবো। আর এমন তো না যে আমি কারোর সাথে প্রেম করতাম, কারোর ভালোবাসতাম, যার কারণে আমার কোনো অমনীতি কি। হুম। তো 5-6 মাস ভালো থাকার পরে 5-6 মাস পর থেকে সে আমারে মানে অনেক টর্চারিং করে, যে আমার বাপের বাড়ি থেকে এটা দেয় না, হিটা দেয় না। হুম। ওই যে 5,000 টাকা যৌতুক দেওয়ার কথা ছিল, 5,000 টাকা। আচ্ছা। 5,000 টাকা যৌতুক দেওয়ার কথা ছিল, ওই 3,000 টাকা দিচ্ছে, 2,000 টাকা পাওনা ছিল। আচ্ছা। আমার বাবা বলছে যে পরে দিব। তো এটা নিয়ে অনেক কথা বলতো। তো ওই সময় আমার একটা বেবি কনসেপ্ট করি আমি। তো যখন শুনছে যে আমার বাচ্চা হবে, তখন আমার আব্বা আমার বাড়িতে নিয়ে আসছে। আচ্ছা। বাবা কি তখন সৎমাকে নিয়ে দাদার সঙ্গেই থাকতো? হ্যাঁ, বাড়িতেই আচ্ছা। থাকতো। এখন মানে আমার আব্বা বিয়ের পরে মানে আমার কষ্ট হইব দেখা, বাজার তো মানে আমার স্বামীর বাড়ির সাথেই বাজার, আমার স্বামীর বাড়ি পার হয়ে আমাদের বাড়ি আসতে হয়। তো আমার আব্বা বাজার করলে 2টা মাছ কিনলে একটা মাছ আমার জন্য কিন্তু একটা বাড়িতে নিয়ে আসতো। আচ্ছা। মানে মনে হয় না ভাইয়া আমি সংসার করছি, ঠিক আছে, আমার স্বামীর রোজগারের টাকা মনে হয় না আমি খাইছি, মানে সবটা বাবাই দিয়ে আসতো? সব আমার বাবারটাই। তো এরকম করার পরে যখন শুনছে, তা আমি তো বুঝতে পারি নাই যে আমার বাচ্চা হয়েছে। তো আমার শাশুড়ি শুনে বলতো মানে যে কার বাচ্চা, কিসের বাচ্চা আমরা শুনছি না, মানে এত গ্রামের মধ্যে কি নিয়ম, এই বাচ্চা বলে বলে কি এই শাশুড়ি গিয়া আমার বাপের গিয়া হলুদ দিত, এই করতো। তা আমি জানি না, বুঝি না। তা আমার আব্বা নিয়ে আসতে কয় যে জামান সেটাও, মানে তাদের অনেক শখ একটা নাতি। জি। তো আমার আব্বা নিয়ে আসতে যখন আমি 6 মাসে প্রেগনেন্ট, তখন থেকে আমার নিয়ে আসতে। তো তখন থেকে আমার স্বামীর আমার বাপে খাওয়াইতেছে 6 মাস থেকে। খাওয়াচ্ছে মানে কিভাবে? মানে আমাদের বাড়িতে নিয়ে আসছে, আমার স্বামীও আমার সাথে আমার স্বামীও চলে আসছে। কারণ আমার স্বামী কাজ করে, ঠিক আছে, কিন্তু ওর কাজে টাকা দেয় না, মানে আমাদের উপরে খায়। এটা তো খুবই লজ্জাজনক কথা হলো তাহলে। ঠিক আছে, হ্যাঁ। তো আমার ছেলে হলো, ছেলে হয়েছে, ছেলে হওয়ার পরে মানে সবাই অনেক খুশি। তো ছেলে হওয়ার পরে আমি 6 মাসের গর্ভবতী অবস্থা বাড়িতে গেছি, আমার ছেলেটা হওয়ার 3 মাস পরে আমার শ্বশুর বাড়িতে আসছে। তো এখন তো আমার ছেলে আমার সাথে দিব না আমার আব্বা, যে হেরা ছাড়া আমার ছেলেটার নাম রাখছে নাইম। তো নাইম রে ছাড়া আমার আব্বা থাকতে পারে না। তো আমার যে ভাইয়া বাচ্চা হয়েছে, আমি মানে ওইরকম আমার কোনো নাই। তো আমার আব্বা বলতো যে এই বাচ্চাটা ই করে লাগবো, স্যার আমারে লাগবো, এই করবো সেই করবো। মানে আপনি বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চার দিকে অতটা কনসেন্ট্রেশন নাই? না। আচ্ছা। মানে বাচ্চা যে কি মা হওয়াটা কত গর্বের, আমি এরকম মানে বুঝতেই না আপনি? আচ্ছা। না। পরে এখন দেখা গেছে যে বুকের দুধ খাওয়াবো, বাচ্চা তো আর রাখা, যখন কাঁদতো আমার আব্বা কোলে করে নিয়ে আসতো আমার শ্বশুর বাড়ি, যে একটু বুকের দুধ খাওয়ালে আমার বাবা নিয়ে চলে যেত। মানে কাছাকাছি ছিল নাকি আপনাদের? হ্যাঁ, পাশাপাশি আচ্ছা। নিয়ে যেত। তো তখন আমার বড় ছেলেটার বয়স 7 থেকে 8 মাস, জি। তখন মানে আমার উপর টর্চারিংটা একটু বাইরে যায়। এই যৌতুককে কেন্দ্র করে? হ্যাঁ। আচ্ছা। তো বাইরে যায়, একটা পর্যায়ে আমারে একদিন আমারে অনেক মারে, আমার স্বামী, আমার শাশুড়ি আর আমার জাল, 3 জনে মিল্লা। 3 জনে মিলে গায়ে হাত তোলে? হ্যাঁ, মানে রাত্রেবেলা। কি কারণে গায়ে হাত তোলে? মানে এই টাকাটা নিয়ে, মানে প্রতিদিন বলতো যে টাকার কথা। তো দেখা গেছে পরে সহ্য করতে না পারে আমি বলছি যে আপনারা যে 2,000 টাকা পান না, 2,000 টাকা কি আপনারা দিয়ে আসছিলেন? আর এ পর্যন্ত যে আমার বাবা যে খাওয়াইতেছে, ই করতেছে, হিরা দেন না, 2,000 টাকাই দেন, দিত না। তো এটাই বলছি। তো আমি নাকি আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করছি, এটা নিয়ে আমার শাশুড়ি এরা ঝগড়া করতেছে, তা ভাইয়া আমারে বকতেছে, ই করতেছে, মানে আমিও কথা কাটাকাটি করতেছি। এমন সব আমার স্বামী শুনছে করে। তো এত আগে থেকে আমার শাশুড়ির কথা শুনে, আমার শাশুড়ি যা বলে তাই। কি কাজ করতো উনি? রিক্সা থেকে। আচ্ছা। তো পয়সার রোজগার তো খারাপ থাকার কথা না? না, মানে ইনকাম করতো, কিন্তু আমারও অশান্তি করতো, কষ্ট দিত। আচ্ছা। তো দেখা গেছে যে কষ্ট দেওয়ার পরে আমার বাড়ির যাইতে দিত না, আমার বাপের বাড়িতে। তো আমার আব্বা মানুষের কাছে শুনে যে আমার এই অশান্তি, মানে রাগ করে আমার আব্বা আসে না। তো আমার আব্বা করতো কি, এই যে ছোট ছোট ছেলে মেয়েরা লাকড়ি পাতার টুকরো কুড়াইতে যায় বাড়ির দিকে, তো ওদের পাতার খাসার ভিতরে বাড়ির মধ্যে ভাত তরকারি মানে পাতার ভিতরে পুড়ে দিয়ে দেয়। তো এটি দেখলে তো আমার শাশুড়ি আরো ঝগড়া করতো। আমি করতাম কি, আমার প্রতিবেশী একটা জালের ঘরে যাইয়া এটি খাইতাম, খাইয়া আবার মানে এগুলা পাকঘর রাই খাইতাম। আচ্ছা। আমার জালের মাইয়া আইনা দিত, ওই ঘরে বইয়ে খাইতাম, ওই ঘরে আবার রাই খাইতাম। আচ্ছা আচ্ছা। তো এরকম করতে করতে, তো ওই দিন ভাইয়া ছিল বৈশাখ মাস, অনেক ঝড় বৃষ্টি, অনেক তুফান। তো কথা কাটাকাটির মধ্যে আমার মারে, তো এমন মায়ের দিচ্ছে, তো ঝড় বৃষ্টির মধ্যে গ্রাম এলাকায় এমনিতেও কারো করে কেউ যায় না, ঠিক আছে। সন্ধ্যার পরে কিভাবে জানি কেমন একবারে নীরব হয়ে যায়। পরে ওরা ভাবছে আমি মারা গেছি। ওহো।
মারা গেছি ভাইবা, মানে আমাদের এখানে একটা জায়গা আছে ভালো না, মানে এখানে দিনের বেলায় মানুষ যাইতে ভয় পায়, ঠিক আছে, মানে অনেক খারাপ জায়গাটা। তো ওটার মধ্যে মানে অনেক বড় একটা গর্ত আছে, আমাদের গ্রামে তো মাটির ঘর, ঠিক আছে, যে মাটি উঠায় ঘর দেয়, তো অনেক বড়, মানে এটার মধ্যে মানুষ নামলে উপরে থেকে দেখা যায় না, নিচে থেকে উপরের মানুষ দেখা যায় না। তো এটার মধ্যে পানিয়ে ভর্তি। তো আমি মরে গেছি ভাইবা, রাত্রে মনে হয় 9:30 10টার দিকে, 8টা 9টার ভিতরে ঝগড়া হয়েছে, আমার মারছে। তো এতটুকুই বলতে পারবো আমি। তারপর যখন আমি অজ্ঞান হয়েছি, তখন হেরা ভাবছে আমি মারা গেছি। এখন তো ওদের বয়ে আমার করছে কি, রাত্রি করে 3 জনে নিয়ে মানে ওই গাটার মধ্যে ফালাই দিয়ে আসছে। আমার বাচ্চা তো আমার বাপের বাড়িতেই থাকে, আমার সাথে থাকে না। তো ফালাই দিয়ে আসছে। পরদিন সকাল 10টার দিকে যে ছোট ছোট ছেলে মেয়েরা লাকড়ি টুকাইতে যায়, ওরা যায় দেখে আমি এখানে পড়ে রয়েছি। তো ওরা মানে বলতেছে যে আমার ছেলের নাম নাইম, তো যে নাইমের মায় না এই এর মধ্যে পানির মধ্যে গিয়ে শুয়ে রয়েছে, ভূতে ধরছে। তো আমার দাদি না খবরটা শুনা, মানে আমার দাদি একদম পাগল হয়ে গেছে, মানে পাগল যারা বলে আমার দাদি আমার বাবা। পরে শুনছি মানুষের কাছে ওরা বলছে যে ওরা কি করছে, আইসা আমার আনছে, আমাদের নরসিংদী হাসপাতালে ভর্তি করছে, সদর হাসপাতালে। 2 দিন পরে আমার জ্ঞান ফিরছে। ওরা এই কাজটা করেছে মূলত যাতে করে আপনি যদি মরে যান তাহলে আপনার উপর দোষ চাপাতে হ্যাঁ, পারে। বলবে যে আমার মানে ভূতে ধরছে, এই করছে, মানে ওই জায়গাটা ভালো না। তো তো ওরা করতেছে কি, ওরা বলছে আমার বাপেরে যে কালকে রাত্রে নাকি আমি আমাদের বাড়িতে গেছি, যে হয়তো কইছে নাইমের অসুখ নাইমে আনতে যায়, আমরা কি জানি। নাইম আপনার ছেলে? হ্যাঁ। তো আমি সুস্থ হওয়ার পরে সব বলি খুললা, বলার পরে আমার আব্বা কইতাছে যে থাক, যা হয়েছে এই পর্যন্তই শেষ, তোরেও আমি পালমো, সেরাও আমি পালমো, মানে ছেলেটারও পালবে, মানে আপনার ছেলে? আর আমারে দিবে না। হ্যাঁ, আচ্ছা। আমারও পালবে, আমার ছেলেও পালবে, আমার আর দিবে না। আচ্ছা। তখন মানে ভাই সংসার কি, জীবনটা কি, বাচ্চা কি একটু একটু বুঝি, তো আমার আর দিবে না। তো আমার আব্বা যা বলে আমি তাই করি। তো আমার আব্বা নিয়ে নারী নির্যাতন একটা মামলা করে, ওই সময়টাতে? হ্যাঁ, আমাদের নরসিংদী আচ্ছা। জাজ কোর্টে। তো আমার আব্বার সাথে যাই মামলা করি। তো আমার আব্বা বলতেছে যে আমি চাই না যে তোর সংসারটা ভাঙ্গা থাকে, একটা বাচ্চা চাই, কিন্তু হ্যাঁ একটু শাস্তি দিই। আমার আব্বা আমার বলতো, আর আমার দাদি বলতো যে না আর দিমই প্রয়োজন, আমি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করবো, আমার নাতির আমি খাওয়াবো। আচ্ছা, তো মামলা করার পরে কি হলো? তো মামলা করার পরে যখন কি জানি বলে যে নোটিশ আসে, যে আমি মামলা করে তারপরে ওদের বাড়িতে নোটিশ আসছে, আসার পরে নাকি আমার শাশুড়ি একটু মানে অনেক দরজা ওই লোকটারে দৌড়াই দিচ্ছে। মানে যে নোটিশ নিয়ে আসছে? হ্যাঁ, Okay. কিসের মামলা হয়তো মানে না, এসে Okay. লোকটাই যাইয়া মানে কোর্টে যায় বলছে। আচ্ছা। তো বলার পরে ভাইয়া আমি আর জানি না, আমার লাইফে আমি মানে কোর্ট মামলা দেখি নাই, করি নাই কখনো। তো গেছি, তো যখন মানে হাজিরা ডেট পালাইছে, ওই দিন আমি আমার দাদি আমার আব্বা আমার বাচ্চারা আমি ফুটে আসলো। তো বাজারে আমার আব্বা রিক্সা আনতে গেছে, আমরা দাঁড়াই দিছি। তো যে দোকানের সামনে দাঁড়াইছি ওই দোকানেই বসা ছিল আমার স্বামী। তো আমাদের শোনায় বলতেছে যে আজকে জামু যে শ্বশুর বাড়ি লাল দালানের ভাত খাইতে দিই, আমার একটু আটকায় ফিরায়, মানে অনেক কিছু। আপনাদেরকে শুনে শুনে বলছে? হ্যাঁ। ওকে। তো আমার শাশুড়ি গেছে, আমার বাসুর গেছে, স্বামী গেছে, আমরা গেছি। তো যাওয়ার পরে ভাইয়া আমি শুধু আমার বাচ্চাটা কোলে নিয়ে কাঠগোড়ায় দাঁড়াইছি, এতটুকু বলতে পারবো। শুধু মানে কাঠগোড়ায় দাঁড়াইছি আমার বাচ্চাটা কোলে নিয়ে। আর এই জর্সাপ উনি শুধু আমার বাচ্চাটা দেখলো, আমারে দেখলো, তারপর মানে ওদের আটকাই দিল, ঠিক আছে, এবার আটকাই দিচ্ছে। আটকাইছে পরে আমি মানে আমার কিছু জিজ্ঞেস করে নাই। না জিজ্ঞেস করে আটকে দিয়েছেন? হ্যাঁ, কিছু জিজ্ঞেস করে নাই। তো জিজ্ঞেস করে নাই, তো পরে শুনছি আর কি, দ্বিতীয় হাজিরাতে যাওয়ার দিয়ে পরে শুনছি যে আমার বাচ্চাটা নাকি অনেক কান্না করছে ওর কাছে যাওয়ার জন্য, বাবার কাছে যাওয়ার জন্য। ওই যে সাপ ছিল উনি নাকি দোতলায় ছিল, তারা নাকি দেখছে যে ওর মানে বাদাম খাইতেছে আর অন্য 2-3টা মেয়ের সাথে হাসাহাসি করতেছে। আচ্ছা। আমার বাচ্চাটা নাকি 2-3 বার ব্যথাও পাইছে বইরা, তাও ডাক দেয় নাই নাই নাই। আচ্ছা, তো আটকায় দাও বলে বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে মানে জেলখানায় নিছে গা, আপনি জামাইকে জেলখানায় দিল? অ্যারেস্ট করছে। আচ্ছা। তো নেওয়ার পরে এখন হেরা আমার আর নিব না, এরা যেমনি পারে যত টাকা লাগে এরা মানে ছুড়ে আনবো। আচ্ছা। এরকম করতে করতে ভাই অনেক জায়গা বিক্রি করছে আমার শাশুড়ি, বিক্রি করে টাকা খরচ করছে, কিন্তু বাইর করতে পারেনি। আচ্ছা। একটা পর্যায়ে বলতেছে যে দেখেন এ তো নারী নির্যাতন, কি জানি মা ও শিশু মামলা না কি জানি মামলা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, মামলার নাম না বললেও চলবে। হ্যাঁ। তো ওর বউ ছাড়া এই মামলাটা দাবি হইতো না, মানে আপনি গিয়ে যদি ছাড়া নিয়ে আসেন তাহলে ছাড়াতে পারবেন, ওরা ছাড়তে পারবেন না? নাতে পারবো না। আচ্ছা। তো আমার আব্বা বলছে যে ঠিক আছে ওরে বার করে আনবো, কারণ আমার মায়ের নামে কও যে কতটুকু জায়গা লিখে দিত। আমার আব্বা বলতেছে কারণ এরা জায়গা লিখে দিব না, অথচ আমার আব্বা যতটুকু জায়গার কথা বলছে তার সাথে মানে
3টা জায়গা ওরা বিক্রি করছে। আচ্ছা। তো যখন এক পর্যায়ে পারে না, তখন আমার বাচ্চারা অনেক কান্দে, বাপের জন্য অনেক কান্নাকাটি করে। হুম। তো একদিন জেলখানায় যাই দেখার জন্য, ঠিক আছে, যাওয়ার পরে জেলখানার মধ্যে অনেক কান্নাকাটি করে। আচ্ছা, তো কান্নাকাটি করার পরে আমার মায়া লাগে, তো বাচ্চাটাও কান্দে, হ্যাঁ কান্দে, থাক। মানে জামাইও কান্নাকাটি করছে। হ্যাঁ, তো ভাবছি যে ভাই জীবনে বাপ মা থাকা সত্ত্বেও বাবা মার আদর পাইছি না, আমার মতো কি আমার সন্তানও? তো ওই কথাটা বাড়িতে কারোর কাছে না বলে আমি আমার শাশুড়ির সাথে কোর্টে যাই। যাইয়া তো আপোষনামার মধ্যে আমি সিগনেচার করি যে আমরা মীমাংসা হয়ে গেছি, স্বামী স্ত্রী মিলে গেছি। আমি সাইন করে দেওয়ার পরে মানে ওদের জামিন দেওয়া যায়। তো এই কথাটা আমার বাপে শোনার পরে মানে আমার বাপে আরো অনেক রাগ, কেন তুমি করলা এটা? যে তোরে মাইরা ফালাই দিছে, হ্যাঁ জাস্ট একটু শাস্তি দেওয়ার জন্য করছি, তোর তো কইছি না যে একবারে দিতাম না। হুম। অনেক রাগ। জেলখানাতে আসার 1 সপ্তাহ পরে আমার মামা শ্বশুর আইসা আমাদের নিচ্ছে। আচ্ছা। নেওয়ার পরে ও জেলখানাতে বের হওয়ার 2 মাস পরে আমি আবার প্রেগনেন্ট। মানে কনসিভ করেন আবার? হ্যাঁ। জেলে ছিল কতদিন? 3 মাস। 3 মাসের মতো জেলে ছিল। হ্যাঁ। আচ্ছা, তারপর তো জেল থেকে আসার 2 মাস পরে আমি আবার কি হই, কনসিভ করেন? হ্যাঁ। তখন আমার বাপের বাড়ি, আমার বড় ছেলে তো বাপের সাথেই থাকে, দেয় না, ওর টেনশন করি না। তো দেখা গেছে একটা উস্তিলা পাইছে, আমি নাকি করবো। তারপরে আসার 2 মাস পরে আমি আবার দ্বিতীয় বাচ্চা করি। করার পর দেখা গেছে আমার মানে আমি আমার সংসারটা গুছাইতে চাইতেছি। জি। কারণ সে একটা সূত্র ধরছে আমার জন্য, জমি বিক্রি করছে, এই করছে সেই করছে। মানে ওরা যে করছে, আমি যে বলতাম মানে মাঝে মধ্যে ভয় দেখাইতাম যে আমি কিন্তু মামলা উঠাই নেই, জি। আমার অশান্তি করলে মারলে আবার তো এরা যে মানে একবারে আপোষনামা দিয়ে দিচ্ছে ওইটা আর আমি জানতাম না, ঠিক আছে, মানে একবারে করে মামলাটা উঠাই নিয়ে আসছি। হুম। আপনি কি মামলা একবার তুলে নিয়ে এসেছিলেন? মানে আমি জানতাম না, ওরা বলতো যে জামিন নামা, কিন্তু আলটিমেটলি আপনি সাইন টাইন করে একেবারে মামলাটা তুলে দিয়েছেন, যাতে আর মামলা নাই। মানে ওরা ওই কাজটা করেছে, ওরা কিন্তু আপনি ওই সাইন করে দিয়েছেন। জামিন নামা তুমি সই দিলে তোমার মামলা থাকবো, তুমি খালি জামিনই বাইর করে নিবা। আচ্ছা আচ্ছা। মাসে মাসে। কিন্তু আলটিমেটলি মামলাটা উইথড্র করে নিয়েছেন আপনি। হ্যাঁ। ওকে, সেটা আপনি বুঝতে পারেননি, আপনাকে কারসাজি করে আপনার কাছ থেকে তুলে হ্যাঁ, নিয়েছেন। হ্যাঁ। ঠিক আছে, তারপর? তো তারপরে ওই আমার আবার অশান্তি করে, তো বারবার তো আর মামলা করা সম্ভব না, কারণ নিজের কাছে একটা লাগে। তখন আর মানে বাবার কাছে যাই, মানে কারো কাছে আর বলতেও পারি না যে আমার এরকম করে। হুম। তারপরে হ্যাঁ কাজ করে না, একদিন আচ্ছা। কাজে গেলে 2 দিন কাজে যায় না, 2 দিন গেলে 3 দিন কাজে যায় না, Okay. বাজার টাজার আনে না, মানে অনেক কষ্ট।